আমরা পড়ছি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারের একটা ভিডিও অলরেডি আমাদের হয়েছে, যেখানে আমরা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্টটা দেখেছি হ্যালো অ্যালকেনের কতগুলো টাইপ হয় এবং হ্যালো অ্যালকেন প্রিপারেশন করা হয়েছিল অ্যালকোহল এবং লুকাস রিয়েজেন্টের সাথে রিয়েকশনে। আগের ভিডিওতে এই টপিকটা ডিসকাস হয়েছে। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ভিডিওটা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রিপেয়ার করব। প্রথমে PCl3, তারপর PCl5, SOCl2 দিয়ে রিয়েকশন আমরা অলরেডি দেখে নিয়েছি। PCl3, আমরা অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন তৈরি করছি। খুব স্বাভাবিক যে অ্যালকোহলের OH গ্রুপটা রিমুভ হবে, একটি ক্লোরিন অ্যাটম এসে এখানে বসবে, তাহলে তৈরি হলো RCl প্লাস। সাইড প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো? সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হয় H3PO3। এটা আপাতত তোমরা মনে রেখো, আমরা যখন মেকানিজম দেখব, মেকানিজম পরে দেখব, মেকানিজমটা অতটা আমাদের লাগে না, সেই জন্য মেকানিজম এই মোমেন্টে দেখার দরকার নেই। তখন আমরা বুঝতে পারবো কেন H3PO3 তৈরি হয়। যাই হোক, এই রিয়েকশনটা তোমরা মনে রাখবে। অ্যালকোহল তার সাথে PCl3 এর রিয়েকশন, অ্যালকোহলের OH গ্রুপ রিমুভ হয়ে গেল, তার জায়গায় এলো একটি ক্লোরিন অ্যাটম, তৈরি হলো RCl, সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হলো H3PO3। বেশ, সেকেন্ড রিয়েকশন, এবার PCl5 এর সাথে রিয়েকশন। এখানেও একই ঘটনা ঘটবে, OH গ্রুপ রিমুভ হবে, একটি ক্লোরিন অ্যাটম এখান থেকে এখানে বসবে, তাহলে RCl প্লাস। এবার এই রিয়েকশনের সাইড প্রোডাক্ট হিসেবে H3PO3 তৈরি হয়েছে, এই রিয়েকশনের সাইড প্রোডাক্ট হিসেবে অন্য প্রোডাক্ট তৈরি হবে। এই রিয়েকশনের সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে POCl3 এবং HCl। এই সাইড প্রোডাক্টগুলো কিভাবে আসছে বা রিয়েকশনটা কিভাবে হচ্ছে সেটা আমাদের রিয়েকশন মেকানিজম দেখতে হবে, আমরা রিয়েকশন মেকানিজম পরে দেখব। এই রিয়েকশন দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, এই রিয়েকশন দুটো আমাদের ভালো করে রেডি রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, থার্ড হলো SOCl2 দিয়ে। SOCl2 দিয়ে রিয়েকশন আমরা অলরেডি দেখেছি, আরেকবার দেখিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি ঘটনা ঘটে? OH রিমুভ হয় আগের মতোই, একটি ক্লোরিন অ্যাটম এসে এখানে বসে। যে ঘটনাগুলো এখানে ঘটেছে সেম জিনিস এখানে ঘটছে, OH রিমুভ হলো, ক্লোরিন অ্যাটম এখানে বসলো, RCl প্লাস SO2 প্লাস HCl। এই SO2 তৈরি হয় গ্যাসিয়াস ফর্মে, HCl তৈরি হয় গ্যাসিয়াস ফর্মে, দুটোই গ্যাসিয়াস ফর্মে তৈরি হয়, তাই দুটোই রিয়েকশন মিডিয়াম থেকে এসকেপ করে যায়। এই দুটো যেহেতু গ্যাসিয়াস সাবস্টেন্স হওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়, তাই এটাকে পিওর ফর্মে পাওয়া যায়। সেকেন্ডলি, এই দুটো বেরিয়ে যাওয়ার জন্য এই রিয়েকশনটা ফাস্ট ফরওয়ার্ড হয় অ্যাকর্ডিং টু লা সাটেলিয়ার প্রিন্সিপাল। এটা আমরা এই রিয়েকশনটা আমরা আগেই দেখেছি এবং এটাও দেখেছি যে এই চারটে টপিক প্রসেসের মধ্যে SOCl2 হলো বেটার মেথড। SOCl2 বেটার মেথড ফর দ্য প্রিপারেশন অফ ক্লোরো অ্যালকেন ফ্রম অ্যালকোহল। তার কারণ ছিল এটাই যে SO2 এবং HCl এই দুটো সাইড প্রোডাক্ট গ্যাসিয়াস সাবস্টেন্স হওয়ার জন্য এরা বেরিয়ে যায়, ফলে এটাকে পিওর ফর্মে পাওয়া যায়। সেকেন্ডলি, এরা বেরিয়ে যাওয়ার জন্য অ্যাকর্ডিং টু লা সাটেলিয়ার প্রিন্সিপাল রিয়েকশনটা ফাস্ট ফরওয়ার্ড হয়। আরও একটা জিনিস এখানে মনে রাখা যায়, সেটা হলো এই রিয়েকশনে সলভেন্ট হিসেবে পিরিডিন ইউজ হয়। অনেক সময় এই রিয়েকশনে সলভেন্ট হিসেবে পিরিডিন ইউজ হয়। এই পিরিডিন ইউজ হওয়ার কারণটা কি? পিরিডিন ইউজ হওয়ার কারণটা কি? পিরিডিন ইউজ হওয়ার কারণটা খুব ইজি, একটা খুব সহজ কারণ। পিরিডিন হলো একটা বেস, রিয়েকশনে তৈরি হচ্ছে HCl যেটা একটা অ্যাসিড, অ্যাসিডের সাথে বেসের নিউট্রালাইজেশন রিয়েকশন হবে। নিউট্রালাইজেশন রিয়েকশন হওয়ার ফলে HClটা এই রিয়েকশন ইকুইলিব্রিয়াম থেকে সরে আসবে, অ্যাকর্ডিং টু লা সাটেলিয়ার প্রিন্সিপাল রিয়েকশন ফাস্ট ফরওয়ার্ড হবে। এই কারণের জন্য পিরিডিনকে বেস হিসেবে এই সলভেন্ট হিসেবে ইউজ করা যেতে পারে।
এটা তোমরা মনে রাখতে পারো, কোশ্চেনটা তোমরা লিখে নিও যে why pyridine is used as solvent for the preparation of alcohol, for the preparation of chloroalkane from alcohol by using SOCl2। রিজনটা কি? রিজনটা হচ্ছে মেন প্রোডাক্ট অ্যালকাইল ক্লোরাইডের সাথে, মেন প্রোডাক্টটির সাথে সাইড প্রোডাক্ট যে HCl তৈরি হয়, HCl একটা অ্যাসিড, এ বেস, এদের মধ্যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, ফলে এই রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম থেকে সরে যায়, রিঅ্যাকশন ফাস্ট ফরওয়ার্ড হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে এই রিঅ্যাকশনটিকে বলা হয়, এই রিঅ্যাকশনটার একটা নাম আছে, সেটা হলো ডারজেনস মেথড। এই রিঅ্যাকশনটিকে আমরা ডারজেনস মেথড বলে থাকি। বেশ, এই হলো অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রিপারেশন। নেক্সট আমরা আসবো অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন প্রিপারেশন। ওহো, একটা জায়গা দেখিয়ে দেওয়া দরকার ছিল, দেখে নাও। সেটা হলো এই রিঅ্যাকশনটি। এই রিঅ্যাকশনটা আমরা প্রথমেই করেছি, এই রিঅ্যাকশনটাতে এটা ব্যালেন্স করা নেই। ব্যালেন্স করতে গেলে এখানে একটা 3 বসাতে হবে, এখানে একটা 3 বসাতে হবে। বেশ, এটাই হচ্ছে ব্যালেন্সড রিঅ্যাকশনটি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন প্রিপারেশন। প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন from alcohol। এখানে অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন, অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরি করার জন্য আমরা রিয়েজেন্ট হিসেবে কি কি ইউজ করি? 1 নাম্বার 48% HBr সলিউশন ইউজ করা যেতে পারে। পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, HBr মনে রাখলেই হবে। 2 নাম্বার NaBr এবং H2SO4 ইউজ করা যেতে পারে। 3 নাম্বার PbR3 ইউজ করা যেতে পারে। তবে PbR3 খুব একটা স্টেবল কম্পাউন্ড নয়। যেহেতু এ খুব একটা স্টেবল কম্পাউন্ড নয়, সেই জন্য আমরা PbR3 কে ইউজ না করে ফসফরাস এবং ব্রোমিনের মিক্সচার ইউজ করি। ফসফরাস এবং ব্রোমিনের মধ্যে রিঅ্যাকশনে PbR3 তৈরি হয় এবং সেই PbR3 এর সাথে রিঅ্যাকশন করে। PbR3 খুব একটা স্টেবল কম্পাউন্ড নয়, সেই জন্য PbR3 কে ডাইরেক্ট ইউজ না করে ফসফরাস এবং ব্রোমিনকে ইউজ করা হয়। ফসফরাস এবং ব্রোমিনের মধ্যে ইনিশিয়ালি রিঅ্যাকশন হবে, সেই রিঅ্যাকশনে PbR3 তৈরি হবে, ওই PbR3 অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করবে। যাই হোক, অ্যালকোহল ব্রোমো অ্যালকেন, অ্যালকোহলের OH গ্রুপ রিমুভ হয়ে এখানে ব্রোমিন বসেছে, তৈরি হয়েছে ব্রোমো অ্যালকেন। এই রিঅ্যাকশনটির জন্য আমরা এটা বা এটা বা এটা এই রিয়েজেন্টগুলো নিতে পারি। এবার দেখব যে এই 3টে রিয়েজেন্টের মধ্যে এটা হলো বেটার রিয়েজেন্ট। এটা বেটার রিয়েজেন্ট। কেন এটা বেটার রিয়েজেন্ট তার একটা কারণ আছে, কারণটা একটু ডিটেলসে আমরা মেকানিজম করে বুঝলে ভালো হয়। যাই হোক, কারণটা হচ্ছে যে অ্যালকোহলের সাথে HBr এর রিঅ্যাকশন বা অ্যালকোহলের সাথে NaBr H2SO4 এর রিঅ্যাকশন SN মেকানিজম ফলো করে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন SN মেকানিজম ফলো করে। এবং SN রিঅ্যাকশনের সাথে এলিমিনেশন রিঅ্যাকশন কম্পিটিটিভ রিঅ্যাকশন, SN রিঅ্যাকশন যখন হয় পাশাপাশি এলিমিনেশন রিঅ্যাকশনও চলতে থাকে এবং SN রিঅ্যাকশন হওয়ার ফলে এটা তৈরি হয় আর এলিমিনেশন হওয়ার ফলে অ্যালকিন তৈরি হয়ে যায়। মানে এটা তৈরি হবে পাশাপাশি অ্যালকিনও তৈরি হবে যদি আমরা এটা বা এটা ইউজ করি আর কি, মেনলি এটা। তো কিন্তু এটার ক্ষেত্রে সেই প্রবলেমটা হয় না, সেই জন্য আমরা ফসফরাস বা এবং ব্রোমিন
ইউজ করে থাকি। যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় পরীক্ষার রেসপেক্টে, তোমাদের শুধু রিয়েকশনটা মনে রাখলেই হবে। বেশ, এইবার আচ্ছা, এবার কয়েকটা কোশ্চেন এই ইকুয়েশনটার উপর বেস করে কয়েকটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যদি এই অ্যালকোহলটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, খুব মন দিয়ে ব্যাপারটা দেখবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এখানে যে অ্যালকোহলটি নেওয়া হচ্ছে সেটি যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহল ভালো ব্রোমো অ্যালকেন তৈরি করতে পারে। 1 ডিগ্রি অ্যালকোহল ব্রোমো অ্যালকেন তৈরি করে, কিন্তু দেখা যায় যে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরি করার জন্য NaBr H2SO4 নেওয়া হয় না। খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। 1 ডিগ্রি অ্যালকোহলকে ব্রোমো অ্যালকেনে কনভার্ট করার জন্য 1 ডিগ্রি অ্যালকোহলকে ব্রোমো অ্যালকেনে কনভার্ট করার জন্য NaBr এবং H2SO4 নেওয়া হয়, কিন্তু 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে NaBr H2SO4 ইউজ করা হয় না। কেন? কোশ্চেনটা লিখে নিই। NaBr and H2SO4 can be used for the preparation of bromoalkane from 1 degree alcohol, not for 2 degree and 3 degree alcohol. আচ্ছা, এটার কারণ কি? দেখো, একটু আগেই বলা হলো যে অ্যালকোহলের সাথে NaBr এবং H2SO4 এর রিঅ্যাকশনটি SN মেকানিজম ফলো করে। আসলে এদের দুজনের মধ্যে রিঅ্যাকশন হয় ইনিশিয়ালি, আমরা মেকানিজম একটু পরে দেখাচ্ছি। এর সাথে এর রিঅ্যাকশনে HBr তৈরি হয়, আর সেই HBr এর সাথে রিঅ্যাকশন করে, রিঅ্যাকশনটা এইভাবে হয়। যাই হোক, এই রিঅ্যাকশনটা SN মেকানিজম ফলো করে। SN মেকানিজমের সাথে সাথে SN রিঅ্যাকশন যখন হয়, তার সাথে সাথে কম্পিটিটিভ রিঅ্যাকশন হিসেবে এলিমিনেশন রিঅ্যাকশন চলতে থাকে। SN রিঅ্যাকশন হচ্ছে একটা সাবস্টেন্স, একটা মলিকিউল, মানে একটা কম্পাউন্ড SN রিঅ্যাকশন করছে। SN রিঅ্যাকশন করার পাশাপাশি সে এলিমিনেশন রিঅ্যাকশনও সাথে সাথেই করছে। SN এবং এলিমিনেশন কম্পিটিটিভ রিঅ্যাকশন। একটা কম্পাউন্ড সে যখন SN রিঅ্যাকশন করছে, SN রিঅ্যাকশন করার সঙ্গে সঙ্গে সে এলিমিনেশন রিঅ্যাকশনও করতে থাকে। যেমন হয় না, পরীক্ষার সময় আমরা কিছু কোশ্চেন আমরা নিজে লিখি, আবার কিছু কোশ্চেনের জন্য পাশের বন্ধুর হেল্প নিতে হয়। সো সেই রকম ব্যাপার আর কি। SNও হচ্ছে, পাশাপাশি এলিমিনেশনও হচ্ছে। যখন SN রিঅ্যাকশন হবে তখন ব্রোমো অ্যালকেন তৈরি হলো, কিন্তু যখন এলিমিনেশন হবে তখন অ্যালকিন তৈরি হয়ে যায়। এই 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হলে দেখা যায় অ্যালকোহল হিসেবে যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, 1 ডিগ্রি অ্যালকোহল প্রেফারেন্সিয়ালি SN1টাই করে, এলিমিনেশন করতে চায় না, বা করলেও খুবই কম। অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল SN রিঅ্যাকশনটাই প্রেফার করে, ও SN রিঅ্যাকশনটাই করবে, এলিমিনেশন করতে চায় না, করলেও খুব কম। সেই জন্য অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরিতে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিতে পারি। কিন্তু এখানে যদি আমরা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, সে SN এলিমিনেশন দুটোই করবে, বরং এলিমিনেশনটাকে সে বেশি করে করতে চাইবে। যদি অ্যালকোহল হিসেবে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়, তাহলে দেখা যায় SN শুধু SN হচ্ছে তা নয়, SN এর সাথে সাথে এলিমিনেশনটাও সাফিসিয়েন্ট হচ্ছে।
এলিমিনেশন যত বেশি হবে তত বেশি অ্যালকিন ফর্ম হবে, আবার এলিমিনেশন যত বেশি হবে মানে এসএন তত কম হবে, মানে ব্রোমো অ্যালকেন তত কম হবে। যেহেতু 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এসএন এলিমিনেশন দুটোই করতে থাকে, বরং এলিমিনেশনটা বেশি করতে থাকে, সেই জন্য অ্যালকিনটা মেন প্রোডাক্ট হিসেবে ফর্ম হয়ে যায়। 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকিন ফর্মেশনটা আরো অনেক বেশি হয়। এই কারণের জন্যই 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরিতে এটা নেওয়া হয় না। বোঝা গেছে নিশ্চয়ই? আরেকবার ছোট্ট করে বলছি, অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরিতে আমরা যখন এই এটা ইউজ করি তখন রিঅ্যাকশনটা এসএন মেকানিজম ফলো করে। এসএন মেকানিজম এবং এলিমিনেশন কম্পিটিটিভ রিঅ্যাকশন, এসএন রিঅ্যাকশন যখন হচ্ছে সাথে সাথেই পাশাপাশি এলিমিনেশনও চলতে থাকছে। এসএন রিঅ্যাকশন হওয়ার জন্য ব্রোমো অ্যালকেন ফর্ম হচ্ছে, এলিমিনেশন হওয়ার জন্য অ্যালকিন ফর্ম হচ্ছে। যদি অ্যালকোহল হিসেবে 1 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়, সে এসএনটাকেই প্রেফার করবে, ব্রোমো অ্যালকেনই ফর্ম হবে। 1 ডিগ্রি অ্যালকোহল এলিমিনেশনটাকে প্রেফার করে না, তাই 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকিন তৈরি হয় না, হলেও খুবই কম। কিন্তু অ্যালকোহল হিসেবে যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল এলিমিনেশনটাকে প্রেফার করে। 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এলিমিনেশনটাকে প্রেফার করার জন্য সেখানে অ্যালকিনটা বেশি করে ফর্ম হয়ে যায় অনেক। 2 ডিগ্রির থেকে 3 ডিগ্রির ক্ষেত্রে এলিমিনেশনটার পার্সেন্টেজ আরো অনেক বেশি, তাই অ্যালকিনের পার্সেন্টেজটাও আরো অনেক বেশি। তাই 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন হলে অ্যালকিনটাই যেহেতু ফর্ম হয়ে যাবে, তাই এই রিএজেন্ট ইউজ করে করা হয় না, অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন প্রিপারেশন করা হয় না। বোঝা গেছে নিশ্চয়ই? খুব ছোট্ট করে লিখে নাও যে elimination reaction takes place and alkene is formed. Next question. দেখো অ্যালকোহল, আমরা অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরি করব। অ্যালকোহলের OH গ্রুপটা রিমুভ হবে, OH গ্রুপের জায়গায় একটি ব্রোমিন অ্যাটম এসে বসবে। এই ব্রোমিনটাকে তো সাপ্লাই করছে NaBr, তো NaBr যদি ব্রোমিনটাকে সাপ্লাই করে তাহলে H2SO4 এর প্রয়োজনটা কোথায়? আমরা H2SO4 কেন নিচ্ছি? শুধু NaBr নিলে কি রিঅ্যাকশনটা হতো না? অ্যান্সার হলো শুধু NaBr নিলে রিঅ্যাকশনটা হতো না। রিঅ্যাকশনটা হওয়ার জন্য H2SO4 কে অবশ্যই ইউজ করতে হবে। যদিও OH কে সরিয়ে যে ব্রোমিনটা বসছে এখানে, সেই ব্রোমিনের সাপ্লায়ার NaBr, কিন্তু তা সত্ত্বেও H2SO4 কে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে সেটা দেখব। Why only NaBr cannot be used to prepare bromoalkane from alcohol? বেশ, আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরি করতে চাই, অর্থাৎ OH গ্রুপটাকে রিমুভ করতে হবে, তার জায়গায় একটা ব্রোমিন অ্যাটম বসাতে হবে। OH গ্রুপটা যেহেতু রিমুভ হবে, এটা হলো লিভিং গ্রুপ। আমরা আগের ক্লাসে পড়েছি OH যখন রিমুভ হয় সে তো OH মাইনাস হয়ে রিমুভ হয়। অক্সিজেন এই বন্ডের ইলেকট্রনগুলো সব টেনে নিয়েছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ জমা হয়েছে। অন্যদিকে অক্সিজেন যেহেতু বন্ডের ইলেকট্রন টেনে নিয়েছে, তাই এই বন্ড উইক হয়ে পড়েছে। বন্ড উইক হয়ে পড়লে বন্ড ভেঙে যাবে, বন্ড ভেঙে পড়লে এ বেরিয়ে যাবে OH মাইনাস হিসেবে, OH মাইনাস। কিন্তু OH মাইনাস খুব স্ট্রং বেস মানে সে হাইলি রিঅ্যাক্টিভ।
আর যে হাইলি রিঅ্যাক্টিভ হয় তার স্টেবিলিটি ভীষণ কম হয়, অর্থাৎ এ যদি বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ও ভীষণ আনস্টেবল হয়ে পড়বে, তা সেই জন্য ওর বেরিয়ে যাওয়ার যেতে চাইবে না, সেই জন্য ওর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি ভীষণ কম, সেই জন্য এ পুওর লিভিং গ্রুপ। আর যেহেতু এ পুওর লিভিং গ্রুপ, এ সহজে বেরিয়ে আসতে চায় না, ব্রোমিন কখনোই একে ডিসপ্লেস করতে পারবে না। সেই জন্য আমরা যদি শুধু NaBr নিই, এখানে কাজ হবে না। NaBr তো এভাবে আয়নাইজ করবে, Na+Br-। এ যেহেতু পুওর লিভিং গ্রুপ, এ বেরিয়ে আসতে চাইবে না, আর এ যেহেতু বেরিয়ে আসতে চাইবে না, ব্রোমিন এর জায়গায় বসতে পারবে না। একে বের করে আনার কাজটা করে থাকে H2SO4। কিভাবে করে থাকে? খুব সহজ। H2SO4 অ্যাসিড, সে H+ রিলিজ করলো। H+ হাইড্রোজেন পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর যেহেতু এ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর ইলেকট্রন প্রয়োজন। এ খুঁজবে ও কার কাছে ইলেকট্রন পাওয়া যায়। এ লক্ষ্য করেছে যে অক্সিজেনের মাথায় তো ইলেকট্রন পেয়ার আছে, এ তখন অক্সিজেনের কাছে ছুটে আসবে এই ইলেকট্রন পেয়ার নেওয়ার জন্য। অক্সিজেন ও নিজের ইলেকট্রন পেয়ার একে দিয়ে দেবে। অক্সিজেন নিজের ইলেকট্রন ডেন্সিটি যখন একে দিল, অক্সিজেন হয়ে পড়ল পজিটিভ চার্জ। অক্সিজেন নিজের ইলেকট্রন ডেন্সিটি একে দিয়ে দিয়েছে, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন ডেন্সিটি কমে গেল, অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়ল। তৈরি হয়ে গেল কি, এরকম ব্যাপারটা হয়ে গেল AOH2। অক্সিজেন নিজে হয়ে গেল পজিটিভ চার্জ। বোঝা গেছে এটা নিশ্চয়ই। এখানে অক্সিজেন নিউট্রাল ছিল। নিউট্রাল অক্সিজেন যতখানি ইলেকট্রন টানছে, এই অক্সিজেন যখন পজিটিভ চার্জ হয়ে পড়লো, সে আরো বেশি করে ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে। বন্ডটা আরো তাড়াতাড়ি উইক হয়ে পড়বে, আরো তাড়াতাড়ি ভেঙে পড়বে। দ্বিতীয়ত, বন্ডটা যখন ভেঙে পড়বে, তখন এ বেরোচ্ছে H2O হিসেবে। আর H2O ভীষণ স্টেবল, আমরা জানি, অর্থাৎ ও বেরিয়ে গিয়ে খুব স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা ভীষণ বেশি হবে, তাই ও খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। এ খুব ভালো লিভিং গ্রুপ হয়ে যাবে। H2SO4ই একে এই ভালো লিভিং গ্রুপটাতে কনভার্ট করলো, এই জন্যই H2SO4কে নেওয়া হয়। আরেকবার বলছি, OH পুওর লিভিং গ্রুপ সহজে বেরিয়ে আসতে চায় না, সেই জন্য ব্রোমিন এসে এই জায়গায় বসতে পারবে না। একে বের করার কাজ করবে H2SO4। কিভাবে করবে? H2SO4 H+ রিলিজ করেছে। H+ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, হাইড্রোজেন পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এর ইলেকট্রন প্রয়োজন, এ খুঁজবে কার কাছ থেকে ইলেকট্রন পাওয়া যায়। এর লক্ষ্য করেছে অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে এবং অক্সিজেন ইলেকট্রনগুলো ওকে দিতে পারে, তাই ও অক্সিজেনের কাছে ছুটে এলো। অক্সিজেন নিজের ইলেকট্রনগুলো ওকে দিল, কিন্তু অক্সিজেন নিজের ইলেকট্রন যখন ওকে দিল, তখন অক্সিজেন নিজে হয়ে পড়লো ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়লো, তাই ও বন্ডের সব ইলেকট্রনগুলো তখন টেনে নিয়ে খুব স্ট্রং লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেল। অর্থাৎ H2SO4 একে গুড লিভিং গ্রুপে কনভার্ট করছে, এই কারণের জন্য H2SO4 নেওয়া হয়। তাহলে এবার এটা আমরা লিখে নেব। As OH- is poor living group, it cannot be displaced by Br-. That's why only NaBr cannot be used. Concentrated H2SO4 protonates alcohol, converts OH to a good living group, water, and thus facilitates the reaction. এই যে আমরা একটু আগে দেখলাম যে H2SO4 H+ রিলিজ করেছে, H+ এর ইলেকট্রন প্রয়োজন ছিল, অক্সিজেন তার ইলেকট্রনগুলো দিয়েছে। এই যে অক্সিজেন ইলেকট্রনগুলো H+ কে দিল, এটাকেই বলা হয় প্রোটোনেশন। এটাই লেখা হয়েছে প্রোটোনেটস। বেশ, এবার কতগুলো রিঅ্যাকশন দেখবো আমরা। CH3 CH2 CHOH CH3 প্লাস HBr। রিঅ্যাকশনটি দেখো কিভাবে রিঅ্যাকশনটা আমরা করব। কার্বন অক্সিজেন, আচ্ছা এক মিনিট, হ্যাঁ HBr। দেখো কার্বন অক্সিজেন, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, বন্ডের ইলেকট্রন টেনে নেবে,
এখানে তৈরি হবে প্লাস, এখানে তৈরি হবে মাইনাস। বোঝা গেছে? HBr ব্রোমিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন ডেন্সিটি টেনে নেয়, এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস। ইজি। এবারে আর কিছুই না, এর মাইনাস এর প্লাসের সাথে রিঅ্যাক্ট করবে, আর এর প্লাস এর মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে। এর মাইনাস এর প্লাসের সাথে রিঅ্যাক্ট করবে, OH আর H মিলে তৈরি হয়ে যাবে ওয়াটার। এই জায়গাটা ফাঁকা হলো, এই মাইনাসটা এসে এখানে বসে পড়লো, এই প্লাসের সাথে এই মাইনাসের রিঅ্যাকশন হলো, ব্রোমিন এখানে বসে পড়লো। এভাবে ভাবতে পারো বা এভাবেও ভাবতে পারো যে এই একটা মাইনাসকে সরিয়ে তার জায়গায় আরেকটা মাইনাস এসে বসবে, একটা মাইনাসকে সরিয়ে তার জায়গায় আরেকটা মাইনাস এসে বসবে। দেখো আমরা যখন একটা টিম সিলেকশন হয়, টিমের মধ্যে হয়তো 7 জন ব্যাটসম্যান আছে, 4 জন বোলার আছে, তো একজন ব্যাটসম্যানকে তো একজন ব্যাটসম্যান দিয়েই মানে রিপ্লেস করা হয়, তাই তো? একজন বোলারকে দিয়েই রিপ্লেস করা হয়। সেই রকম একজন মাইনাস যখন সরবে, আরেকজন মাইনাস এসে বসবে। এরপর তুমি বলবে যে ও তো সহজে বেরোতে পারে না, এ তো পুয়ার লিভিং গ্রুপ। কিভাবে বেরোবে? কারণ HBr এর তো H প্লাস আছে, এই বন্ড ভেঙে যখন H প্লাস বেরিয়ে আসে, এই H প্লাসের ইলেকট্রন প্রয়োজন, অক্সিজেন ইলেকট্রন দিল, অক্সিজেন ইলেকট্রন দিয়ে হয়ে গেল পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ যেই হয়ে গেল, এ খুব ভালো লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। যেই ভালো লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, বেরিয়ে চলে যাবে, Br মাইনাস এর জায়গায় বসে পড়বে। বোঝা গেল? এ যখন বেরিয়ে চলে গেল, তখন এর মাথায় প্লাস, এই মাইনাস এসে একে অ্যাটাক করবে। এভাবেও ভাবতে পারো যে HBr H প্লাস রিলিজ করলো, H প্লাস, দেখো একটু ভালো করে বলি, মেকানিজমটা দেখো। HBr H প্লাস রিলিজ করলো, H প্লাস পজিটিভ চার্জ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ওর ইলেকট্রন প্রয়োজন। অক্সিজেন নিজের ইলেকট্রনগুলো ওকে দিয়েছে, অক্সিজেন নিজের ইলেকট্রন দিয়েছে বলে অক্সিজেন হয়ে গেল পজিটিভ চার্জ। এবার কার্বন অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাইও বন্ডের ইলেকট্রন টেনে নেয়। এবার সেই অক্সিজেন পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, আরো বেশি করে বন্ডের ইলেকট্রনগুলো টেনে নেবে। বন্ডের ইলেকট্রনগুলো এত বেশি টানবে যে বন্ডের সব ইলেকট্রনগুলোকেই টেনে নেবে। বন্ডের ইলেকট্রন টেনে নিয়ে এ বেরিয়ে চলে গেল। এ যখন বেরিয়ে চলে গেল, তখন তৈরি হলো এটা। এ যখন বেরিয়ে চলে গেল, এর মাথায় জমা হলো পজিটিভ চার্জ। হয়েছে, এর মাথায় তৈরি হলো পজিটিভ চার্জ। এবার এই যে Br মাইনাস, সে এই পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। বেশ, এই হলো রিঅ্যাকশন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই রিঅ্যাকশনগুলো কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ এই রিঅ্যাকশনগুলো হলো SN1 রিঅ্যাকশন। মেকানিজম নিশ্চয়ই বোঝা গেছে। HBr যেহেতু একটা অ্যাসিড, তাই ও H প্লাস আর Br মাইনাসে ব্রেক করেছিল। H প্লাস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই অক্সিজেন নিজের ইলেকট্রনগুলো দিয়েছে, বলে অক্সিজেন হয়েছে পজিটিভ চার্জ। যেহেতু ও পজিটিভ চার্জ ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, সেই জন্য বন্ডের সব ইলেকট্রনগুলোকেই ও টেনে নিয়েছে নিজের ডেফিসিয়েন্সি মিনিমাইজ করার জন্য। বন্ড ভেঙে এ বেরিয়ে গেল, এ প্লাস হলো, তৈরি হলো কার্বোক্যাটায়ন, আর এই মাইনাসটা তখন এই প্লাসে এসে অ্যাটাক করলো। বেশ, এবার দেখো CH3 HBr কি হবে, খুব মন দিয়ে দেখবে। HBr অ্যাসিড, H প্লাস প্লাস Br মাইনাসে ব্রেক করেছে। H প্লাস ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর ইলেকট্রন প্রয়োজন, অক্সিজেন নিজের ইলেকট্রনগুলো একে দিয়েছে, অক্সিজেন নিজের ইলেকট্রন দিয়েছে বলে পজিটিভ চার্জ হয়েছে। কার্বন অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডের ইলেকট্রন টেনে নেয়। এই অক্সিজেন এখন পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে, আরো বেশি করে বন্ডের ইলেকট্রন টেনে নেবে। বন্ডের সব ইলেকট্রনগুলোকে ও টেনে নিয়ে বেরিয়ে গেল, তৈরি হলো। আচ্ছা, এ যখন বন্ডের ইলেকট্রন টেনে বেরিয়ে গেল, এখানে জমা হলো পজিটিভ চার্জ। আর H প্লাস আর OH মাইনাস মিলে তৈরি হয়েছিল ওয়াটার, পজিটিভ চার্জ। এবারে কি হয়, Br মাইনাস এখানে এসে অ্যাটাক করে, Br মাইনাস এখানে এসে অ্যাটাক করার ফলে
এটা বোঝা গেছে নিশ্চয়ই। কিন্তু প্রবলেম হলো এই প্রোডাক্টটাকে খুব কম পরিমাণে দেখা যায়। এই প্রোডাক্টটা আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট এটাই, কিন্তু এই প্রোডাক্টটা খুব কম তৈরি হয়। যে প্রোডাক্টটা বেশি করে তৈরি হয়, এক মিনিট, হ্যাঁ, যে প্রোডাক্টটা বেশি করে তৈরি হয় সেই প্রোডাক্টটা হচ্ছে এটা। খুব অদ্ভুত ব্যাপার যে আমরা মেকানিজম যতটুকু দেখেছি সেই অনুযায়ী এই প্রোডাক্টটা ফর্ম হওয়ার কথা, কিন্তু এই প্রোডাক্টটা ফর্ম হয় ভীষণ অল্প। বেশি করে যে প্রোডাক্টটা ফর্ম হয় সেটা এটা। এর কারণ কি? এর কারণটা খুব সহজ কারণ। দেখো, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে লিখতে পারি। বেশ, এটা একটা কার্বোক্যাটায়ন। এই কার্বন দুটো কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি এমনটা হয় যে এই হাইড্রোজেনটাকে যদি এখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দেওয়া যায়, এই হাইড্রোজেনটাকে এই বন্ড সমেত তুলে এনে এখানে বসিয়ে দিলাম, তাহলে কি তৈরি হলো? তাহলে দেখো, এটা তৈরি হবে। হাইড্রোজেনকে বন্ড সমেত তুলে এনে এখানে বসালাম, এটা তৈরি হবে। এটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই ওই বেশি স্টেবিলিটি পাওয়ার জন্য এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে এই হাইড্রাইড শিফটিং এর মাধ্যমে। এই হাইড্রোজেন যে বন্ড সহ এখানে বসলো, এটাকে বলা হয় হাইড্রাইড শিফট, H- শিফট। এই শিফটিংটা হয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে যাবে। কেন হবে? এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হাইড্রোজেন যদি এই বন্ড সহ এখানে চলে আসে, তাহলে পজিটিভ চার্জটা এখানে জমা হবে, তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। যেহেতু বেশি স্টেবল, সেই জন্য বেশি স্টেবিলিটি পাওয়ার জন্য এটা ফর্ম হবে। নেক্সট স্টেপে এই যে Br মাইনাস রয়েছে, এই Br মাইনাস এসে এখানে অ্যাটাক করবে, তৈরি হবে এটা। সরি, এইটা ভুল লিখেছিলাম, প্রোপিন হবে এখানে। বোঝা গেছে নিশ্চয়ই। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই রিঅ্যাকশনটা তোমাদের মনে রাখতে হবে। এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বলতে পারি। দেখো, আমরা তো একটু আগেই যে মেকানিজম দেখলাম, সেখানে দেখলাম যে রিঅ্যাকশনগুলো কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যে রিঅ্যাকশন যাবে, সেই রিঅ্যাকশনই রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট করবে। তাই যে সমস্ত রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যায়, তোমাকে দেখতে হবে মেকানিজমটাতে যে সেখানে রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ রয়েছে কিনা। যদি রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ থাকে, তাহলে রিঅ্যাকশন কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যাবে। রিঅ্যারেঞ্জমেন্ট বলতে কি? রিঅ্যারেঞ্জমেন্ট বলতে এই কার্বোক্যাটায়নটিতে এই এইচটা বন্ড সহজে এখানে চলে এলো, এটাকেই রিঅ্যারেঞ্জমেন্ট বলা হচ্ছে। এবার দেখো, অ্যালকোহল প্লাস HCl। HCl অ্যাসিড, H প্লাস Cl মাইনাসে ব্রেক করলো। H প্লাস পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ এর ইলেকট্রন প্রয়োজন। এ খুঁজবে কার কাছ থেকে ইলেকট্রন পাওয়া যায়। এ লক্ষ্য করেছে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ারগুলো ক্যাপচার করলো। এবারে কি? অক্সিজেন নিজের ইলেকট্রনগুলো একে দিয়ে একে ক্যাপচার করে নিয়েছে, তৈরি হয়েছে OH2। আর অক্সিজেন নিজের ইলেকট্রন দিয়েছে, তাই অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, পুরোপুরি আগের মতো। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। অক্সিজেন পজিটিভ চার্জ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই এই বন্ডের সব ইলেকট্রনগুলোকে অক্সিজেন টেনে নিল।
নিয়ে এটা ওয়াটার হয়ে বেরিয়ে গেল। তৈরি হলো এই কার্বোক্যাটায়নটি। এটা পজিটিভ চার্জ কার্বন, পজিটিভ চার্জ কার্বন একটি কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি একটা এই CH3টা এখান থেকে এখানে চলে আসে, যদি এই CH3টাকে এখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিই, তাহলে চেহারাটা এরকম হয়। CH3কে জাস্ট এখান থেকে তুলে এখানে বসালাম, এখানে পজিটিভ চার্জ জমা হলো। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? পজিটিভ চার্জ কার্বন, 3টে কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, CH3টাকে এখান থেকে এখানে সরানো হলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল কম্পেয়ার টু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওই বেশি স্টেবিলিটি পাওয়ার জন্যই CH3 এখান থেকে এখানে সরে যাবে, এটাকে আমরা CH3 মাইনাস শিফট বলবো। বেশ, নেক্সট স্টেপে এই যে Cl মাইনাস ছিল সেই পজিটিভ সেন্টারটিতে অ্যাটাক করলো। এ মাইনাস চার্জ, এ প্লাস মাইনাস পজিটিভ সেন্টারে অ্যাটাক করলো, তৈরি হলো এই প্রোডাক্ট। তোমাকে কোশ্চেন কি দেবে? তোমাকে এর সাথে HCl এর রিঅ্যাকশন নিয়ে বলবে প্রোডাক্টটা কি হবে, মেকানিজম চাইবে না, প্রোডাক্টটা কি হবে। প্রোডাক্টটা এবার হয়তো 4খানা প্রোডাক্ট দিয়ে দিল, তার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে। বেশ, আবার রিঅ্যাকশনটা কি মেকানিজম ফলো করে সেটা জিজ্ঞাসাও করা যেতে পারে। মেকানিজম চাইবে না, কিন্তু কি মেকানিজম ফলো করছে ওটা কোশ্চেন করা যেতে পারে। যেমন বললো হয়তো এটা কি ধরনের রিঅ্যাকশন, সাবস্টিটিউশন, বায়োমলিকুলার রিঅ্যাকশন, সাবস্টিটিউশন উইথ রিঅ্যারেঞ্জমেন্ট, 4টে এলিমিনেশন, এই ধরনের। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। বোঝাই যাচ্ছে যে এই CH3 গ্রুপটা এখান থেকে এখানে আসছে, এটাই রিঅ্যারেঞ্জমেন্ট। তোমাদের মনে রাখতে হবে যে যে সমস্ত রিঅ্যাকশন এই কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত রিঅ্যাকশনগুলোই, মানে সেই সমস্ত রিঅ্যাকশন নয়, সরি, যে সমস্ত রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে যায় সেই রিঅ্যাকশনগুলোর রিঅ্যারেঞ্জমেন্টের স্কোপ রয়েছে। তাই মেকানিজমে দেখে নিতে হবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিনা। আর রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিনা কিভাবে বুঝবো? যদি দেখি একটা কার্বোক্যাটায়ন ফর্ম হলো, যদি দেখি ওই কার্বোক্যাটায়নটাকে কোনোভাবে আরো বেশি স্টেবল কার্বোক্যাটায়নে কনভার্ট করা যাচ্ছে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ আয়োডো অ্যালকেন। অ্যালকোহল, আয়োডো অ্যালকেন। অ্যালকোহলের OH গ্রুপটা রিমুভ হবে, তার জায়গায় একটি আয়োডিন অ্যাটম এসে বসবে। অ্যালকোহলের OH গ্রুপ রিমুভ হবে, তার জায়গায় আয়োডিন এসে বসবে। এই রিঅ্যাকশনে আমরা রিএজেন্ট হিসেবে কি কি নিতে পারি? রিএজেন্ট হিসেবে HI নিতে পারি, বা যেটা নেওয়া হয় NaI প্লাস H3PO4, বা নেওয়া যেতে পারে PI3। যদিও PI3 খুব বেশি স্টেবল না হওয়ার জন্য আমরা PI3 এর পরিবর্তে P4 প্লাস I2 ফসফরাস এবং আয়োডিন ইউজ করি। ফসফরাস এবং আয়োডিনের মধ্যে রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হয়ে এটা তৈরি হয় এবং এর সাথে রিঅ্যাকশন করে। এটা বা এটা বা এটা আমরা দিয়ে থাকি। মেকানিজম আমরা অ্যালকোহলের সাথে HBr এর রিঅ্যাকশন মেকানিজম এক্ষুনি দেখলাম, 3খানা মেকানিজম আমরা দেখলাম। সেম মেকানিজম এর ক্ষেত্রেও হয়। দেখো, এখান থেকে এক প্রথম যে কোশ্চেনটা তোমাকে মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই রিএজেন্টটাকে নিয়ে। কি রকম? যখন অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরি করছিলাম, তখন আমরা সোডিয়াম ব্রোমাইড নিয়েছিলাম। অ্যালকোহল থেকে যখন আয়োডো অ্যালকেন তৈরি করব, তখন আমরা সোডিয়াম আয়োডাইড নেব, স্বাভাবিক। NaBr এর সাথে নেওয়া হয়েছিল H2SO4, কিন্তু NaI এর সাথে নেওয়া হচ্ছে H3PO4। প্রশ্ন হলো
NaI এর সাথে H2SO4 নেওয়া হলো না কেন? যদিও H2SO4 আরো স্ট্রং অ্যাসিড, H2SO4 আরো স্ট্রং অ্যাসিড, তাই H2SO4 কেই নেওয়া যেতে পারত, কিন্তু H2SO4 নেওয়া হলো না কেন? অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেন তৈরি করতে। প্রশ্নটা বোঝা গেছে? অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন তৈরিতে অ্যাসিড হিসেবে H2SO4 ইউজ করেছিলাম, অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেন তৈরিতে H2SO4 ইউজ না করে H3PO4 ইউজ করা হচ্ছে কেন? এই কেনটার উত্তর পেতে গেলে আমাদের একটু মেকানিজমটা দেখতে হবে। দেখো, NaI, আচ্ছা প্রথমে কি হয়, NaI এর সাথে H3PO4 এর রিঅ্যাকশন হয়, NaI এবং H3PO4 তৈরি হলো এর পরের স্টেপে এই যে HI ফর্ম হলো সেই HI অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে। কিভাবে রিঅ্যাকশন করে? HI একটি অ্যাসিড, সে H+ প্লাস I মাইনাসে ব্রেক করবে, H+ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ওর ইলেকট্রন প্রয়োজন, অক্সিজেন ওকে ইলেকট্রন দেবে, অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিলে হয়ে গেল পজিটিভ চার্জ, বন্ড এদিকে ভেঙে গেল, বন্ড এদিকে ভেঙে যাওয়ার পর তৈরি হলো R+, আর এটা তো H2O হয়ে বেরিয়ে গেছে R+, এটা কনভার্ট হলো R+, এ I মাইনাস তখন একে অ্যাটাক করবে। একই মেকানিজম বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমাদের। HI অ্যাসিড হওয়ার জন্য, HI হলো অ্যাসিড, তাই H+ I মাইনাসে ব্রেক করেছে, H+ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, সেই জন্য অক্সিজেন ইলেকট্রন দিয়েছে তাই অক্সিজেন পজিটিভ চার্জ, তারপর পজিটিভ হওয়ার জন্য এই বন্ডের সব ইলেকট্রনগুলো টেনে নিয়েছে, আর প্লাস চার্জ হয়ে গেছে, এবার I মাইনাস আর প্লাসকে অ্যাটাক করলো, তৈরি হলো আর I, আর H2O, OH এর সাথে H2O হয়েছিল, এটা তৈরি হয়। এখন তাহলে দেখো এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে এবার এই দুটো রিঅ্যাকশনকে অ্যাড করে আমরা লিখতে পারি কি, যে ROH প্লাস NaI প্লাস H3PO4। দেখো এই সাইডে HI আছে, এই সাইডে HI আছে, এর এই সাইডে আছে, এই রিঅ্যাকশনে এই সাইডে আছে, তাই এগুলো কেটে যাবে, তাই তৈরি হলো RI প্লাস NaH2PO4 প্লাস H2O। বেশ, এইবার দেখো, যদি আমরা, অর্থাৎ NaI এবং H3PO4 এর মধ্যে রিঅ্যাকশন হলো, NaI এবং H3PO4 এর সাথে রিঅ্যাকশন হলো, সেই রিঅ্যাকশনে HI ফর্ম হলো, সেই HI অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে ফাইনাল প্রোডাক্ট ফর্ম করলো। আমরা যদি এর পরিবর্তে H2SO4 নিতাম তাহলে কি তৈরি হতো? তাহলে এটার জায়গায় তৈরি হতো NaHSO4 প্লাস HI। এর জায়গায় যদি H2SO4 নিতাম তাহলে এটার জায়গায় NaHSO4 তৈরি হতো প্লাস HI। তাহলে তো H3PO4 এর জায়গায় H2SO4 নিলেও HI ফর্ম হচ্ছে। HI ফর্ম, এই রিঅ্যাকশনটার উদ্দেশ্যই হচ্ছে HI ফর্ম করা। আমরা যদি H3PO4 এর জায়গায় H2SO4 নিই তাহলেও HI ফর্ম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও H2SO4 কে নেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে এই HI হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, অন্যদিকে A হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। যেহেতু A স্ট্রং রিডিউসিং এজেন্ট, A স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে ফেলবে,
মানে এ ফর্ম হওয়ার সাথে সাথেই রিঅ্যাকশন মিডিয়ামে থাকা অন্য H2SO4 গুলোর সাথে রিঅ্যাকশন করে ফেলবে, তাহলে এটা নষ্ট হয়ে গেল, মানে পরের স্টেপে আর রিঅ্যাকশনের জন্য অ্যাভেলেবল থাকবে না, তাই আয়োডো অ্যালকেন ফর্ম হবে না। বোঝা গেছে? আমরা NaI এবং H3PO4 নিয়েছি, এদেরকে নেওয়া হয়েছে কেন না, এদের মধ্যে রিঅ্যাকশনে HI ফর্ম হবে, সেই HI অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করবে। এদের নেওয়ার উদ্দেশ্যটা কি, এদের মধ্যে রিঅ্যাকশন করে হয়ে HI ফর্ম হবে, সেই HI অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করবে। আমরা যদি H3PO4 এর জায়গায় H2SO4 নিতাম তাহলেও HI ফর্ম হতো, কিন্তু সেই HI অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করার জন্য অ্যাভেলেবল থাকতো না। কেন থাকতো না? কারণ এখানে H2SO4 নিলে যেহেতু H2SO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, অন্যদিকে HI স্ট্রং রিডিউসিং এজেন্ট, তাই HI প্রডিউস হওয়ার সাথে সাথেই H2SO4 এর সাথে রিঅ্যাকশন করে যেত, নিয়ে নষ্ট হয়ে যেত, ফলে সেকেন্ড স্টেপে রিঅ্যাকশন করার জন্য আর অ্যাভেলেবল থাকতো না। সেই জন্য আমরা এই রিঅ্যাকশনে এটা ইউজ করি না। বেশ, এবার সেটাই লিখে নিচ্ছি। H3PO4 is used instead of H2SO4 in the preparation of HI because the latter, that is H2SO4, oxidizes HI to I2. আমরা একটা কোশ্চেন লিখেছিলাম যে অ্যালকোহল থেকে ব্রোমো অ্যালকেন প্রিপারেশনের জন্য আমরা অনলি NaBr ইউজ করতে পারি না, একইভাবে অ্যালকোহল থেকে আয়োডো অ্যালকেন প্রিপারেশনের জন্য আমরা অনলি NaI ইউজ করতে পারি না। তারও একই কারণ হবে। কারণটা কি, যে অ্যালকোহলের ওয়েট যেহেতু পোর লিভিং গ্রুপ, এ সহজে বেরোতে পারে না বলে I- এর জায়গায় বসতে পারে না, অর্থাৎ I- একে ডিসপ্লেস করতে পারে না। আমাদের নেক্সট ক্লাসে আমরা অ্যালকেন এবং অ্যালকিন এই দুটো থেকে হ্যালো অ্যালকেন তৈরি করব। আজ এই পর্যন্তই। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।